আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সুরানিয়াস ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে একটু অন্যরকম ব্লগ শেয়ার করবো তোমাদের সঙ্গে। কলকাতার একটা আপু, ওনার নাম হচ্ছে সুস্মিতা চৌধুরী, আমাকে লাস্ট উইকে রিকোয়েস্ট করেছিলেন একটা ব্লগ শেয়ার করার জন্য। মানে আমার চুলগুলো আমি কীভাবে মেনটেন করি, হচ্ছে দিদিভাইটা এরকম বলতেছিল। তো আমার চুলের মতোই নাকি ওনার চুল। তো উনি গোসল করলে চুল দিয়ে পানি পড়ে প্রচুর, মানে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমি কি ইউজ করি এগুলো একটু দেখানোর জন্য। তো আমি ওনাকে বলেছিলাম ঠিক আছে আমি এরকম একটা ভিডিও দিব, বাট কবে দিব জানি না। তো লাস্ট ভিডিওতেও কিন্তু আমাকে কমেন্ট করেছিল, দিদিভাই তুমি কিন্তু ভুলে যেও না, আমার রিকোয়েস্টের ভিডিওটার জন্য আমি অপেক্ষা করছি। তো এই তো ফাইনালি মনে হলো একটা মানুষকে তো বেশি দিন ওয়েট করানো ঠিক না। আর যেহেতু সামনে কোরবানি ঈদ আসছে, আমরা তো নর্মালি যারা গৃহিণী আছি, বাড়ির কাজ করে থাকি, ঘরের কাজ, আমাদের কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত কাজই করতে হয়। তার পাশাপাশি কিন্তু একটু নিজেকেও সময় দিতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের সৌন্দর্য নিজের কাছে। সারাদিন শেষে যদি তুমি একটু ফ্রেশ থাকো, একটু মানে কি বলবো, স্কিনটা ভালো থাকে, তুমি একটু স্কিন কেয়ার করো, দেখবা নিজের কাছেও কিন্তু ভালো লাগে। তো আমি কিন্তু বেসিক্যালি খুবই অলস, মানে আমি ওইভাবে স্কিন কেয়ার করি না, যদিও মাঝে মধ্যে করা হয়। তবে একদমই যে আবার অলস তাও না। যখন মনে হয় যে না এখন করা উচিত, বা আমার স্কিনটা ড্যামেজ হয়ে যেতে পারে, স্কিনে পিগমেন্টেশন দেখা দিতে পারে। আর নর্মালি আমার স্কিনে কিন্তু প্রচুর একনি ছিল। তো যাই হোক, সেগুলো পরে বলি। তো আজকে ওইরকমই হচ্ছে, ওই দিদিভাইয়ের কথার জন্য একটা ব্লগ বানিয়েছি। আমি জানি দিদিভাই ব্লগটা দেখবেন এবং সুন্দর কমেন্টও করবে। তো এই তো তোমরা দেখো আজকের ব্লগটা। আর সারাদিনের কাজকর্ম, রান্নাবান্না, ঘর গুছানো, এগুলো তো থাকছেই। তো সবাই এনজয় করো, সবাই ভালো থেকো। আর যারা আজকে প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো, চাইলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা এই মুহূর্তে আমার ভিডিওটা ভিজিট করেছো, একটা লাইক একটা কমেন্ট করে দিও। ঘুম থেকে উঠে একটু বেলকনিতে যেয়ে দাঁড়াতে কিন্তু বেশ ভালো লাগে, আর যদি হাতে এক কাপ চা থাকে তাহলে তো কথাই নেই। বাট আজকে কিন্তু আমার তো অনেক লেট হয়ে গিয়েছিল, সেখানে বেলকনিতে দাঁড়িয়ে চা খাওয়ার মতো সময়টাই বা কোথায়। ঝটপট ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, কারণ আজকে আমার অনেক লম্বা একটা ভিডিও বানাতে হবে, সেজন্য সারাদিনের অ্যাক্টিভিটিস তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই বেসিক্যালি গত একটা সপ্তাহ ধরে কিন্তু রাতে ঘুমাতেই পারি না, একদম ভোর 4টা বেজে যায় ঘুমাতে ঘুমাতে। আমার বেসিক্যালি 11টার দিকে প্রচুর ঘুম পায়, বাট তখন তো আর ঘুমাতে পারি না। নিজের বাবা বাসায় আসে, বাচ্চার খাবার, ওর খাবার সবকিছু মিলে ওই টাইমটা একদমই ঘুমানো হয় না। শুতে শুতে আমাদের প্রায় 12:30টার মতো বেজে যায়, বাট তখন তো আমার ঘুমটাই আর চোখে থাকে না, এপাশ ওপাশ করতে করতে অনেকটা রাত হয়ে যায়। দেন নিজের বাবা একটু ব্যস্ত থাকে, তো সব কিছু মিলিয়ে না টাইমিংগুলো একদমই মেনটেন করতে পারছি না, বিশেষ করে ঘুমের ক্ষেত্রে আর কি। গত 2 রাত ধরে আমার বেবিটাও ঘুমাতে পারছে না, শুধু কান্না করে, কেন জানি না, খিটখিটে হয়ে গেছে আমার বাবুর মেজাজটা। আমার কোনোদিনও চোখের নিচে ডার্ক সার্কেল পড়েনি, ফার্স্ট টাইম ডার্ক সার্কেল আমার চোখের নিচে পড়েছে। যাই হোক, কিছুদিন ভালো করে ঘুমালেই ঠিক হয়ে যাবে। এই তো ফ্রেশ হয়ে নিয়েছি, একটু ময়শ্চারাইজার লাগাবো। আর আমি সিম্পলের এই ময়শ্চারাইজারটা ইউজ করি, এটা আমার মুখে বেশ শ্যুট করে। আর লোটাসের সানস্ক্রিনটাও আমি ইউজ করে থাকি, দুটা মিক্স করে দিয়ে থাকি, কারণ সারাদিন যেহেতু কাজ করব, ধুলাবালির একটা বিষয় থাকে, দেন হচ্ছে রান্নাবান্না সব কিছু মিলিয়ে যাতে আমার স্কিনটা সেফ থাকে। নর্মালি শুধু রোদে গেলেই যে স্কিনে সানবার্ন হয় এমনটা কিন্তু নয়, আমরা ঘরের কাজ করি, এটা থেকেও কিন্তু আমাদের স্কিনে অনেক বেশি প্রভাব পড়ে থাকে। আমি বেসিক্যালি লোটাসের সানস্ক্রিনটা ইউজ করি, এটা আমার মুখে শ্যুট করে। আর এটা আমি ফ্রিজে রেখে মানে অ্যাপ্লাই করি আমার মুখে। সবসময় আমি নর্মাল ফ্রিজে রেখে দিই, তাহলে ঠান্ডা একটা ভাব থাকে। আর স্কিনে অ্যাপ্লাই করার পর সুন্দরভাবে বসে যায়, একদমই ঘামে না, একটু মানে কি বলবো, ঠান্ডা ঠান্ডা মানে একটা ফিল দেয়, ভালো লাগে বেশ। তো এই তো ঠোঁটে একটু ভ্যাসলিন লাগিয়ে এখন হচ্ছে চুলটাকে আঁচড়িয়ে নিব, কারণ সারাদিনে তো অনেক কাজ জমে আছে। সকালে যদি চুলটা না আঁচড়াই, সারাদিনে কিন্তু আমি চুলটা টাচও করার কোনো সময় পাই না। তাই একদম চুলটাকে বেঁধেই হচ্ছে নাস্তা বানাতে চলে যাব, কারণ আজকে চুলে একটু শ্যাম্পুও করব। আর যেহেতু তোমরা জানো কিছুদিন আগে আমার চুলে ট্রিটমেন্ট নিয়েছিলাম, তো এই জন্য চুলে তেল ইউজ করতে পারছি না, মানে বেশ কিছুদিন চুলে তেল দেওয়া যাবে না। তো এই তো যাই হোক, চুলটাকে আমি বেঁধে নিচ্ছি। আর নর্মালি কিন্তু চুলটা মোটামুটি ভালোই ছিল আমার, এখনও ভালোই আছে। তো এখন হচ্ছে সরাসরি নাস্তা বানাতে চলে যাব। এই তো চলে আসছি, আজকে একটু পরোটা বানাবো, কারণ হচ্ছে গতকালকে গরুর মাংস রান্না করেছিলাম, সেটা তো রয়ে গিয়েছে। আর পরোটা দিয়ে গরুর মাংসর ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার। আমার মনে হয় আমার অনেক ভাইয়া এবং আপুরাও এই খাবারটা অনেক বেশি পছন্দ করে থাকেন। তো এই তো আমি 3টা পরোটা বানাবো, 2টা আমার জন্য আর একটা আমার বেবির জন্য। আমার বেবি কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি, ও কিন্তু ঘুমাচ্ছে। আমি ইউটিউব প্ল্যাটফর্মে একদমই মানে নতুন একজন মানুষ। আমার মিষ্টি আপুর এবং ভাইয়ারা আমাকে এইভাবে সাপোর্ট করে আমার পাশে থাকবেন, সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি।
সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে ১ম দিকের ভিডিওগুলো যদি তোমরা আমার দেখো তাহলেই বুঝতে পারবে আমি কিন্তু আগামাথা কিচ্ছু বুঝতাম না ইউটিউবের। কিভাবে ভিডিও আপলোড করতে হবে, এডিটিং করতে হবে, কয় মিনিটের ভিডিও করা উচিত ইত্যাদি, ইত্যাদি অনেক কিছু আমার অজানা ছিল। দেন এই তো একটু, একটু করে শিখছি, জানছি। মোটামুটি তোমাদের সঙ্গে একটু তাল মিলিয়ে চলার চেষ্টা করছি। আশা করি তোমরা আমাকে এভাবে ভালোবেসে সাপোর্ট করে আমার পাশে থাকবে অলওয়েজ। তো এই তো আমার কিন্তু ৩টা পরোটা বানানো হয়ে গিয়েছে। আর এদিকে হচ্ছে গরুর মাংস, দেখো একটু মাংস ছিল, ২-৩ টুকরা আলু ছিল, ঝোল ছিল, সব কিছু মিলিয়েই হচ্ছে একটা তরকারি ছিল, ওটা একটু গরম করে নিচ্ছি। আর এই তো পাশের চুলাতে আমি পরোটাগুলো ছেঁকে নেব, কারণ দুই চুলায় না দিলে হবে না। ওই গ্যাসের অপেক্ষা করলে আমার ১ ঘন্টা লেগে যাবে নাস্তা বানাতে বানাতে। তো এরই মধ্যে কিন্তু আমার ছোট্ট পাখিটা উঠে গিয়েছে। আমি রুটিটা বানিয়ে কিন্তু অনেকটা সময়, মানে ১০ মিনিটের মতো অপেক্ষা করে রুটিটা ভাজার জন্য আসছি। বেবি ঘুম থেকে উঠেছে, ওকে ফ্রেশ করে দিয়ে, মানে ওর মুখটুকে ক্রিম লাগিয়ে দিয়ে দেন ওকে বসিয়ে দিয়ে আসছি যে তুমি বসো, আমি নাস্তা নিয়ে আসছি। আমার প্রিয় আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর খাবার বানায়, অনেক সুন্দর করে পরোটা বানাতে পারে, বাট আমি যদিও অত ভালো করে পারি না। তো আজকে তো একদমই চেষ্টা করিনি ভালো করে করার, কারণ আজকে আমার একদমই সময় ছিল না, কোনো রকম একটু খেয়ে নিলেই হয়ে যাবে। তবে আমি যতটুকু পারি আলহামদুলিল্লাহ আমার কাজ হয়ে যায়। আমার মনে হয় আল্লাহ প্রত্যেকটা মানুষকেই কোনো না কোনো অ্যাক্টিভিটিস দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, কোনো না কোনো দিকে এক একটা মানুষ, মানে কি বলবো, বিশেষ গুণে গুণান্বিত। আমরা সবাই কিন্তু কম বেশি অনেক কাজে অভিজ্ঞ। আমার মিষ্টি আপুরা এক একজন কত রকম সুন্দর হাতের কাজ করে, আমার কিন্তু বেশ ভালো লাগে। আমিও টুকটাক পারি, মানে যা পারি আমার হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো এই তো এদিকে কিন্তু আমার পরোটাগুলো ভাজা হয়ে গিয়েছে, আর আমি একটু দুধ বসিয়ে দিয়েছি, কারণ আমি একটু চা খাবো আর আমার বেবির জন্য হচ্ছে একটু দুধ রাখবো, কারণ ও দুধ পরোটা খেতে ভালোবাসে। আর এই চাটা বানিয়েছি খাঁটি গরুর দুধ দিয়ে, মানে গ্রামের ফ্রিজে থাকলে না কেমন যেন দুধের উপরে একটা ননি উঠে যায়, চাটার কালারটা বেশ ভালো আসে না, বাট খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এই তো আমি সকালে নাস্তা করে নিয়েছি, তারপরে আমার বেবিকে খাইয়ে দিব। বেবির জন্য দুধ পরোটা নিয়ে আসছি। আমি জানি না গত একটা সপ্তাহ ধরে আমার বেবি খাবারও খেতে চায় না, একদম টোটালি, মানে সকালের নাস্তাও খেতেই চায় না। বিশেষ করে আমার মা বাবা যে কয়েকদিন ছিল তারপর থেকে এটা শুরু মানে হয়েছে, তারা যাওয়ার পর থেকে। তো এই তো দেখো এতটুকু খেয়েছে, আর সে খাবে না। তো আমি আর জোরাজোরি করিনি, যেহেতু আমার একদমই সময় ছিল না। দুপুরের মধ্যে তো সব কাজকর্ম শেষ করতে হবে, রান্না বান্না করতে হবে। তো আমার বেবির ডিমান্ড ছিল আমি যেন তার জন্য হচ্ছে একটু গরুর মাংস রান্না করি। মানে আমার হচ্ছে সোনাটা এইভাবেই বলে, মাম্মি একটু হাম্বা কেপিস রান্না করো, মানে হাম্বার মাংস রান্না করো। তো ইদানিং ওই দিন দেখেছি রান্না করেছি, ও ১-২ পিস খেয়েছে, তো ভাবলাম ঠিক আছে ওকে রান্না করে দিব। বাট আমার লক্ষ্মী মেয়েটা কী করেছে জানো, মানে মোড়া দিয়ে দাঁড়িয়ে ফ্রিজ থেকে ও হচ্ছে মাংস পোটলা বের করে নিয়ে আসছে। আসলেও তো জানিই না এটার মধ্যে মাংস আছে না বা অন্য কিছু আছে, একটা পোটলা বের করে নিয়ে আসছে, বাট ওটার মধ্যে কিন্তু গরুর মাংসই ছিল। দেন হচ্ছে ঠিক আছে আমি আজকেও তোমাকে গরুর মাংস রান্না করে দিব। আর এদিকে দেখো কতটা তেল ছিল, তো আমি একটু গরম পানি দিয়ে এগুলো হচ্ছে উঠিয়ে নিচ্ছি, না হয় একদম কিন্তু মানে কি বলবো লেগে যাবে প্লেটের সঙ্গে। আর গরম পানি দিয়ে এইভাবে একটু ধুয়ে নিলে কিন্তু পুরো তেলটাই চলে যাবে। তো এদিকে কিন্তু আমার থালা বাসনও ধোয়া হয়ে গিয়েছে, এখন তো ঘর গুছানোর কাজ পড়েই আছে। তো এই তো এগুলাকে ধুয়ে আমি রেখে দিয়ে দেন চলে গিয়েছি ঘরের কাজ করার জন্য। যেহেতু কোরবানি চলে আসছে, ঘরটাকে তো একটু ডিপ ক্লিন করতেই হবে। আমার চারপাশটা কিন্তু আমি একটু পরিষ্কার করে নিয়েছি, আর ফ্যানটা ২ দিন আগেই আমার হাজব্যান্ড পরিষ্কার করে দিয়েছিল। ২ রুমের ফ্যানগুলো আমার হাজব্যান্ড করেছে। তো আমি সপ্তাহে একদিন হচ্ছে খুব সুন্দর করে আমার ফার্নিচারগুলো মুছি, আর বাকি দিন হচ্ছে তোমার এভাবে ঝাড়ু দিয়ে রাখি যাতে ময়লাটা না পড়ে, এত ধুলাবালি পড়ে। যে সপ্তাহে টাইম পাই সে সপ্তাহে কিন্তু আমি ২ বারও ডিপ ক্লিন করি, বাট সেটা সময়ের উপর নির্ভর করে, মানে আমি কতটুকু সময় পাচ্ছি তার উপর ডিপেন্ড করে হচ্ছে পরিষ্কার করা হয়। তো আজকে যেহেতু উপরে, মানে আমার রুমে নর্মালি খুব একটা আন্দু টান্দু পড়ার স্কোপ আমি দেই না, তারপরে উপরে মাঝে মধ্যে একটু পড়ে যায় ময়লা টলা, তো ওগুলো যেহেতু ক্লিন করেছি তাই ভাবলাম একটু ফার্নিচারগুলো মুছে ফেলি। আর এই ওয়ালমেটগুলো কিন্তু আমি বানিয়েছি নিজের হাতে কেকের বোর্ড দিয়ে, মানে কেক কিনে আনলে যে তলায় বোর্ডটা থাকে ওটা দিয়ে বানিয়েছি। ফ্যাব্রিকের রং দিয়ে কয়েক রকম কালার করে আমার ভালোই লাগে বেশ এগুলো বানাতে। এখন অবশ্য সময় পাই না। আর এই রুমটাও কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, মানে ওপরটা একদম ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এই রুমের ফ্যানটাও আমার হাজব্যান্ড কিন্তু পরিষ্কার করে দিয়েছিল ২ দিন আগে। তো এই তো এখানে ছোট্ট একটা ওয়ালমেট আছে, এটাকেও একটু ঝাড় দিয়ে নিয়েছিলাম। এত ময়লা যে কোত্থেকে আসে আসলে আমি বুঝতেই পারি না। আমার হাজব্যান্ড তো বলে এত পরিষ্কার করো তবু এত ময়লা কিভাবে আসে এত উপরে, এই প্রশ্নটা আমারও থেকে যায় আসলে কিভাবে আসে। যাই হোক এই ওয়ালমেটটাও কিন্তু আমি বোর্ড দিয়ে বানিয়েছিলাম, মানে কেকের তলার বোর্ড দিয়ে। তো ওইদিকে দেখো আমি ঘরটা গুছিয়ে নিয়েছি, আমার হচ্ছে বেডরুমটা গুছানো হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমার পাশের রুমটাও কিন্তু আমি সেমভাবে গুছিয়ে নিয়েছি। যদিও এই গুছানো আমার বেশিক্ষণ থাকবে না, তবুও গুছাতে তো হবেই। যাই হোক এই তো গুছানো কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি সরাসরি কিন্তু রান্না করতে চলে যাব।
তো তার আগে তো হচ্ছে আমাকে রুমটা ঝাড় দিয়ে নিতে হবে, কারণ উপরে তো সব কিছু পরিষ্কার করে নিয়েছে, বার্ড ফ্লোরটা এখনও ঝাড় দেওয়া হয়নি, খাটের নিচেও ঝাড় দেওয়া হয়নি। নর্মালি খাটের নিচে কিন্তু খুব একটা পরিষ্কার করা হয় না আমার, কারণ হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড যে উনিই করে দেয়। তো দেখো তারপরেও আমার খাটের নিচ থেকে কত ময়লা বের হয়েছে। আর আমার বেবি কিন্তু একটা আইসক্রিমও খেয়েছি, আমাকে এসে দিয়ে গেল, মানে এটাও ময়লার সঙ্গে ফেলে দাও। দেন একটা ডায়াপার, একটা হচ্ছে মানে কলা নষ্ট হয়ে গিয়েছে, ওটাও এনে দিয়ে গিয়েছে, মানে আমি যেহেতু ময়লা ফেলবো আমি যেন সব কিছু ফেলে দেই। আমি যখন একটু বেশি কাজে ব্যস্ত থাকি আমার ছোট্ট সোনা কিন্তু চলে আসে, মাম্মি দাও আমি হেল্প করে দেই। মানে ওর এই কথাটা শুনতে আমার ভীষণ ভালো লাগে, মনে হয় কি এক নিমেষে আমার সব কষ্ট দূর হয়ে গেল। আমি সব সময় আল্লাহর কাছে অনেক অনেক বেশি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে এত ভালো একটা লক্ষ্মী বাচ্চা দিয়েছে। যাই হোক, আমার কাজ তো করে নিয়েছে, এদিকে হাজব্যান্ডেরও একটু ব্যাংকিং কাজ করে দিচ্ছিলাম, কারণ ও একটু বিজি হয়ে গিয়েছিল, তাই আমাকে কিছু কাজ দিয়েছিল। তো আমি রান্না বসিয়ে ওর কাজগুলো করে দিচ্ছিলাম। তো ওর কাজ করতে করতে কিন্তু আমার এদিকে ভাত হয়ে গিয়েছে, ডাল হয়ে গিয়েছে। তো আমি এখন শুধু ডালে ফোড়ন দিলেই কিন্তু আমার ডালটা একদম রেডি হয়ে যাবে। তো এই তো আমি ডালে ফোড়ন দিয়ে নিয়েছি, জাস্ট 2-1 মিনিট হচ্ছে রেখে দেন হচ্ছে নামিয়ে নিলে কিন্তু এটা হয়ে যাবে। আর এদিকে গরু মাংসটা আমি ধুয়ে রেখে দিয়েছি, মানে আমার বেবি খেতে চেয়েছে আর সেটা রান্না হবে না, এটা তো হতেই পারে না। তো যেহেতু গরুর মাংসটা আমি মানে পরে রান্না করব, পরে বলতে হচ্ছে আগে বেগুনটা ভাজি করি, মানে বেগুনও ভাজবো। আজকের মেনুতে হচ্ছে ডাল, বেগুন ভাজা, গরুর মাংস এগুলাই থাকছে। তো যেহেতু কড়াইয়ের মধ্যে বসিয়েছি, মানে এটাতে ফোড়ন দিয়েছিলাম ডালে, আর খুব একটা সময় নেই যে আবার আরেকটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। তো ভাবলাম এটা যেহেতু তেল আছে এই কড়াতে করে ফেলি, তাই এটার মধ্যেই তো বেগুনগুলোও আমি ভেজে নিচ্ছিলাম সবগুলা। আমার নর্মালি খিচুড়ি দিয়ে বেগুন ভাজা খেতে বেশ ভালো লাগে, খাবারের সঙ্গেও ভালো লাগে। এই খাবারটা আসলে একটু অন্যরকম মজার, যদিও আমার হাজব্যান্ড খুব বেশি একটা খায় না, ওর অ্যালার্জির একটু প্রবলেম হয় বেগুন খেলে। তো আমার কিন্তু সবগুলাই ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি গরুর মাংসটাও বসিয়ে দেবো। এখানে পর্যাপ্ত পরিমাণ আমার পেঁয়াজ দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, লবণ দিয়েছি, হলুদের গুঁড়া, দেন মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া, আর হচ্ছে একটু গরম মশলার গুঁড়া, আর হচ্ছে একটু জয়ত্রী জয়ফলের গুঁড়া দিয়েছি, আর হচ্ছে তেজপাতা, এলাচ, দারচিনি কয়েক টুকরা দিয়ে আমি সব কিছু মানে একসঙ্গে মেখে নেব। আর এখানে কিন্তু আমি তেলটাও আগে দিয়ে নিয়েছিলাম। তো আজকে আমি এভাবে মেখেই রান্না করব। আর এই মাংসটা একদমই ভালো পড়েনি, মানে একদম শক্ত পড়েছে। এটাকে যত মজা করে রান্না করি না কেন, কেন যেন একদম শক্তই থেকে যায়। তো আজকে আমি একটু টেকনিক অ্যাপ্লাই করব এখানে, সেই টিপসটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি সামান্য পরিমাণে হচ্ছে একটু লেবুর রস দিয়ে দেবো, সামান্য বলতে একদমই সামান্য, ছোট্ট এক লেবুর রস দিয়ে দেবো, যাতে টক ভাবটা একদমই না আসে। মাত্র কয়েক ফোঁটা, প্রায় হচ্ছে 8-10 ফোঁটার মতো লেবুর রস দিয়েছি। আর হচ্ছে চিনি দিয়েছিলাম কয়েক কোয়া বলতে পারো, মানে খুবই সামান্য 1 চিমটি পরিমাণ। এই দুইটা মিলে কিন্তু আমার মাংসটা একদম সফট করে ফেলবে। আর আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আমি কিন্তু কখনো প্রেশার কুকার ইউজ করি না, আমার কেন যেন মনে হয় কি আমি প্রেশার কুকারে হয়তো বা রান্না করতে পারবো না, বা আমার মনের মতো হবে না। আর ওই জিনিসটা না কখনো আমার কেনার ইচ্ছাও জাগেনি। আমার কিন্তু মানে প্রেশার কুকার নাই বলা যায়। তো ওই দিন আমার হাজব্যান্ড বলতেছিল আমাকে যে তুমি চাইলে একটা কিনে নিতে পারো। তো দেখা যাক সামনে কিনবো কিনা। তো এই তো আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে এনেছিলাম, কারণ আজকে আমার টার্গেট ছিল মাংস কেন সফট হবে না, আজকে আমি সেটা দেখেই ছাড়বো কেন হচ্ছে না। কারণ আমার যেহেতু টক দই ছিল না, আমি কিন্তু সামান্য একটু টক দই দিলে এখানে হয়ে যেত, সফট হয়ে যেত মাংসটা। বাট যেহেতু টক দই ছিল না, তাই ওটা আমি স্কিপ করে দিয়েছি। আমি যেই টেকনিকটা ফলো করছি সেটাতেও কিন্তু মানে মোটামুটি আমার কিন্তু দেখো মাংসটা একদম সফট হয়ে গিয়েছে, মানে কষানো হয়ে গিয়েছে। আর আমি যেহেতু ছোট ছোট করে পিস করেছিলাম, খুব একটা সময় লাগেনি আমার। আর আলু তো দিতেই হবে মাস্ট, কারণ আলু খেতে আমি ভীষণ পছন্দ করি, আমার বেবিটাও আলু পছন্দ করে। এই তো আমার কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। আমি ঝোলের পানিও দিয়ে দিচ্ছিলাম একটু বেশি করে, কারণ আমার ছোট্ট বাচ্চাটা খাবে, তো একটু সফট না হলে তো খেতেই পারবে না। তো আজকে কিন্তু আমার টার্গেটে ছিল মাংস যতক্ষণ সফট না হবে আমি ততক্ষণই রান্না করব। বাট সামহাও খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে, মানে খুব ভালোই লেগেছে আমার, এত জলদি হয়ে গিয়েছে। তো রান্নাবান্না করে বেবিকে খাইয়ে ওর সঙ্গে কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম, কারণ আমার প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছিল। আর এদিকে হচ্ছে আমি একটু রেস্ট নিয়ে এখন গোছলে ঢুকবো। বাট তার আগে তো একটু স্কিন কেয়ার করতে হবে। এখানে হচ্ছে আমি একটু কফি নিয়েছিলাম, আর হচ্ছে কাঁচা দুধ, আর ছিল বেসন, তোমরা দেখতেই পেয়েছো, তো মিক্স করে নিয়েছি। এই প্যাকটা সপ্তাহে 1 দিন লাগাতে পারো তোমরা চাইলে। এটা কিন্তু স্কিনটা প্রচুর গ্লো করে, কারণ আমার স্কিনটা অনেক বেশি সেনসিটিভ এবং অনেক বেশি অয়েলি স্কিন। আমার যেহেতু সেনসিটিভ স্কিন, আমি চাইলেই কিন্তু সব প্রোডাক্টস ইউজ করতে পারি না, বা মুখে অনেক কিছুই আছে অ্যাপ্লাই করতে পারি না। এই রেডিমেডের সঙ্গে তোমরা চাইলে মধু অ্যাপ্লাই করতে পারো, একটু লেবুর রস অ্যাপ্লাই করতে পারো, তাহলে কিন্তু এটার রেজাল্ট আরও বেশি ভালো পাওয়া যায়। মধু আমার মুখে একদমই শ্যুট করে না, আর লেবুর রসেও আমার মুখে শ্যুট করে না। আর হচ্ছে যদি তোমাদের কারো মুখে ব্রণ থাকে, মানে একনির প্রবলেম থাকে, তাহলে কিন্তু লেবুর রসটা স্কিপ করে দিবে, কারণ লেবুর রস দিলে আমি দেখেছি একনিগুলো খুব বেড়ে যায়।
স্টিল নাও আমার মুখে কিন্তু কোনো একনি নেই, তবুও আমি লেবুর রসটা স্কিপ করে দিয়েছি, কারণ লেবুর রসটা যেহেতু অ্যাসিডের মতো মানে খুব কিন্তু স্কিনটাকে তোমার কি বলবো একটা প্রাকৃতিক ব্লিচিংয়ের কাজ করে দেয়। আর আমার যেহেতু সেনসিটিভ স্কিন, তাই আমার স্কিনের সাথে ওটা একদমই অ্যাডজাস্ট হয় না, তাই স্কিপ করে দিয়েছি। তো নর্মালি আমার স্কিনে কিন্তু মুসুর ডালটা অনেক বেশি শ্যুট করে, খুব ভালো লাগে ওটা ইউজ করতে। আর এই কফি প্যাকটা কিন্তু আমি সপ্তাহে একদিন ইউজ করি, বাকি দিন হচ্ছে আমি সুদিং জেল ব্যবহার করি। আর আমি কোন সুদিং জেল ব্যবহার করি সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি যেহেতু এক হাত দিয়ে ক্যামেরা ধরে আছি, মানে আর এক হাত দিয়ে হচ্ছে একটু মাসাজ করছি, এখানে 2 হাত হলে খুব বেশি ভালো হতো, তো সুন্দর করে দেখা যায় মাসাজ করা যেত। তো গালগুলাকে টেনে টেনে এইভাবে উপর থেকে নিচে মানে এইভাবে মাসাজ করলে হচ্ছে তোমাদের স্কিনটা কখনো লুজ হয়ে যাবে না, বিশেষ করে মুখের যে স্কিনটা থাকে। আর আমারটা তো লুজ হওয়ার সম্ভাবনাই নেই, কারণ আমার গালগুলো এমনি আলুর মতো গুলুগুলু। যাই হোক, একটু মজা করছিলাম। এটা 15 মিনিটের মতো রেখে আমি দেখতে পেয়েছো 2 মিনিটের মতো হচ্ছে একদম আলতো ভাবে মাসাজ করে ধুয়ে নিয়েছি। আমার স্কিনটা দেখা এখন কতটা মানে গ্লেজি লাগছে, আর খুব ফ্রেশও লাগছে, কারণ সারাদিন কাজ টাজ করার পরে যদি একটু স্কিন কেয়ার করা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে, মানে স্কিনটাও ভালো লাগে, নিচে কাছেও হালকা হালকা মনে হয়। তো যাই হোক, এখন হচ্ছে আমি মানে গোসল করে নিব। আর দেখো স্কিনটা একটু তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম কতটা মানে গ্লো হয়েছে, কারণ আমার স্কিন তো বলেছিলাম আমি খুব বেশি পিগমেন্টেড ছিল, আমার স্কিন খুব বেশি ড্যামেজ ছিল। সেই ড্যামেজ স্কিনটা রিপেয়ার করতে কিন্তু আমার অনেকটা সময় অনেকটা ধৈর্য ধরে মানে অপেক্ষা করতে হয়েছে, দেন আমি একটা গ্লো স্কিন পাচ্ছি, মানে সামহাও এখনও পেয়ে যাচ্ছি। তো আমি হচ্ছে ট্রেসমের এই শ্যাম্পুটা ইউজ করি সবসময়ের জন্য, এটা কিন্তু আমার চুলটাকে অনেক বেশি স্মুথ করে। আর আমি হচ্ছে আলট্রা ফ্রেশের ক্যারোট অ্যান্ড গড মিল্কের শাওয়ার জেলটা ব্যবহার করি সবসময়। ট্রেসমের ক্যারোটন স্মুথ কন্ডিশনারটাও কিন্তু আমি আমার হেয়ারের জন্য অ্যাপ্লাই করি। এটা হচ্ছে একটা মাস্ক, এটা হচ্ছে তোমার ফ্রিজি হেয়ারগুলোকে, ড্যামেজ হেয়ারগুলোকে একদম সিল্কি করে ফেলে। দেন এটা হচ্ছে ফেস ওয়াশ সিম্পলের, এটা আমি ব্যবহার করি। আর এটা হচ্ছে একটা সুদিং জেল, মিল্ক সুদিং জেল, এটা হচ্ছে আমার ফেসের জন্য অ্যাপ্লাই করি। এই তো আমার এগুলোই হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্টস, এর বেশি কিন্তু আমি কিছুই অ্যাপ্লাই করি না। আর এটা কিন্তু আমি কোনো রিভিউ দিচ্ছি না, আমার চুলে যেগুলো শ্যুট করে সেই প্রোডাক্টসগুলো জাস্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি কিন্তু শাওয়ার নিয়ে বের হয়ে গিয়েছি, মাত্রই বের হয়েছি, দেখতে পেয়েছি। আর বিশেষ করে এই মানে এই পাতটা হচ্ছে সুস্মিতা চৌধুরীর দিদিভাইয়ের জন্য। তা আমি যেহেতু শ্যাম্পু করেছি, ভেজা চুলে আমি কিন্তু টাওয়াল দিয়ে রেখেছি। আর দিদিভাই, তোমাকে একটা কথা বলছি, তুমি যদি গামছা ইউজ করো তাহলে কিন্তু তোমার চুল দিয়ে পানি পড়বেই, কারণ যেহেতু গামছার কাপড়টা অনেক বেশি পাতলা হয়, সেটা কিন্তু মানে চুলে যে পর্যাপ্ত পানিটা থাকে সেটা কিন্তু অ্যাবজর্ব করে নিতে পারে না। একটু ভারী টাইপের টাওয়াল ইউজ করতে পারো তুমি। তো আমি এই তো দেখো ময়শ্চারাইজার লাগিয়ে দেন চুলটাকে কিন্তু খুলে নিচ্ছি। আর চুলে কিন্তু একদমই প্রেশার দেওয়া যাবে না, খুবই স্মুথলি পানিটাকে তোমার হচ্ছে টাওয়ালের সাথে নিয়ে নিতে হবে। আমি একটু হালকা করে প্রেস করে দেখো চাপ দিয়ে হচ্ছে, আমি এখানে কিন্তু বেশি সময় দিব না, জাস্ট আমি হচ্ছে 1.5 থেকে 2 মিনিটও বলা যায় না, প্রায় 1.5 মিনিটের মতো হচ্ছে আমি এই কাজটা করি। দেন আমার চুল থেকে কিন্তু পুরো পানিটাই তাহলে শুষে নিয়ে নেয়। অনেকেই দেখি চুল পিছনে নিয়ে মানে হচ্ছে কি বলে গামছা বা টাওয়াল দিয়ে খুব জোরে জোরে হচ্ছে বাড়ি মেরে মানে পানিগুলোকে ঝাড়ে। এই কাজটা কিন্তু একদমই করবে না, তাহলে তোমাদের চুলের আগাটা কিন্তু ফেটে যাবে। আর অনেকেরই দেখি আমি এই প্রবলেমটা হয়ে থাকে। আমার চুলের আগা কিন্তু কখনোই ফাটে না, আর আমি খুব বেশি সময় কিন্তু টাওয়াল চুলের মধ্যেও রাখি না, তাহলে স্কাল্পটা নরম হয়ে যায়, চুল পড়ার সম্ভাবনা বেড়ে যায় এবং চুলে অনেক সময় ফাঙ্গাসও দেখা দেয়। আমি জাস্ট হালকা হাতে একদম প্রেস করে পানিটাকে টাওয়ালের সঙ্গে শুষে দেই। তুমি দেখতে পাচ্ছ হয়তো বা তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি কিভাবে আমার চুলটাকে মানে পানিটাকে ঝরিয়ে নেই। তোমাদের যাদের ফ্রিজি হেয়ার তারা কিন্তু চাইলে মানে সিরাম ইউজ করতে পারো। সিরামটা কিন্তু চুলে দেওয়ার পর চুলটা অনেক বেশি স্মুথ এবং একটু শাইনি বা সিল্কি ভাব চলে আসে। তো আমি কিন্তু বরাবর হেয়ারে সবসময় সিরাম অ্যাপ্লাই করে থাকি। তো আমার চুলে ট্রিটমেন্ট নেওয়ার আগেও কিন্তু আমি সিরামটা ইউজ করতাম, এটা কিন্তু চুলটাকে খুব ভালো একটা রেজাল্ট দেয়। আর দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি আমার উনার উপরে পানি পড়ে কিনা, একদম পুরো শুকিয়ে গিয়েছে আমার চুলের মানে আগাগুলা। চুল কিন্তু ভিজাই রয়েছে, বাট চুলে কিন্তু এক্সট্রা কোনো পানি নাই, দেখতে পাচ্ছ। মানে তুমি যদি এইভাবে কাজগুলো করো তাহলে কিন্তু কখনোই তোমার চুলের পিছন দিয়ে জামাটা ভিজে যাবে না, আর তুমি কাজও করতে পারবে। নর্মালি ফ্যানের বাতাসে কিন্তু চুলটা ড্রাই হয়ে যাবে। কয়েক সপ্তাহ আগে আমার হেয়ার ড্রাইটা হচ্ছে তোমার বাস্ট হয়ে গিয়েছিল, মানে আমি তো নর্মালি এখন আর চুল ড্রাই করতে পারি না, তারপর আর কেনা হয়নি। তো আমি চুলটাকে মুছে এইভাবেই রেখে দেই, কারণ খুব একটা সময় তো আর দেওয়া হয় না। তো আমার চুলটা কিন্তু এভাবেই ফ্যানের বাতাসে শুকিয়ে যায়, আর অলরেডি কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে, প্রায় 80%-এর মতো। তো আমি একটু দেখো চুলটাকে সেট করে নিয়েছি। আশা করি তোমার একটু হলেও হেল্প হবে সুস্মিতা চৌধুরী দিদিভাই। তো এই তো আমার বেবিটা দেখো এখানে দুষ্ট করতেছিল, আর আজকে কিন্তু আমরা মামি ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি। আমি বেসিক্যালি একটু ভিডিও শ্যুট করার জন্য কিন্তু ক্যামেরাটা অন করেছিলাম, বাট আমার ছোট্ট প্রিন্সেস এসে দেখো কত দুষ্টামি শুরু করে দিয়েছে। আমাকে বলতেছিল তোমার ফ্রেন্ডদেরকে আমি একটু ভেঙিয়ে দিই, তো ওকে নিয়ে তার ভিডিও করা সম্ভবই হচ্ছে না। তো এই তো সবার সঙ্গে আবার চলে আসছি।
তো দেখতে পেয়েছো আমি কি কি প্রোডাক্টস আমার চুলের জন্য ইউজ করি। নর্মালি কিন্তু আমি এগুলোই দিয়ে থাকি। আর আমি যেহেতু অসুস্থ ছিলাম অনেক মাস, আমার চুলগুলো কিন্তু অনেক লম্বা ছিল কোমরের নিচে। তোমরা চাইলে আমি কিন্তু আমার ফটোগুলো শেয়ার করতে পারি, মানে আমার লম্বা চুলের অনেক ছবি আছে অবশ্য। তো যাই হোক, আমি আর এখন মিস করি না। মাঝখানে অনেক মন খারাপ হতো ওইগুলো নিয়ে। তো এখন যেমন আছে আলহামদুলিল্লাহ। আমার কিন্তু চুলের গ্রোথ মাশাআল্লাহ অনেক ভালো, মানে আমার চুল প্রচুর পড়ে কিন্তু আবার চুলগুলো মানে গজায়। আর আমার এখন যেহেতু আমি চুলে একটা ট্রিটমেন্ট নিয়েছি, তাই চুলে কিন্তু কোনো রেডিমি ইউজ করতে পারছি না, মানে কোনো প্যাক ট্যাক ইউজ করি না। তো নর্মালি আমি সবসময় হচ্ছে তিনটা জিনিস ব্যবহার করি আমার চুলে। সেটা হচ্ছে মেহেদি পাতা বা মেহেদি গুঁড়া যেটা, ওটা ইউজ করি। দ্বিতীয়ত হচ্ছে ডিম, আর হচ্ছে পেঁয়াজের রস। আমার চুলে ভীষণ পরিমাণে শ্যুট করে এই তিনটা জিনিস। আর আরেকটা আছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমলকি। তো আমলকিটা দেখা যায় হাতের কাছে সবসময় পাওয়া যায় না। আমি অনেকবার হচ্ছে আমলকি পাউডার কিনে নিয়েছিলাম, বাট ওটা যখন মিক্স করা হয় না, ওটা কেমন যেন একটু গুঁড়াটা না মিশে না, একটু আলগা আলগা ভাব হয়ে থাকে। তো এই জন্য ওটার ইউজ করি না, এখন আমার বাসায় আছে। এই তো। আর হচ্ছে আপাতত তো কিছুই দিচ্ছি না। আর নারকেল তেলটা আমি 2-3টা তেল মিক্স করে ইউজ করি। সেটা হচ্ছে পিওর নারকেল তেল, যেটা পিওর তো বলতে মানে আমি প্যারাশুট ইউজ করি, মানে নারকেল তেল সোজা কথা যেটা। তো ওটার সাথে হচ্ছে শেষাটা অরিজিনালটা যখন আমি আনতে পারি, মানে দেশের বাইরে থেকে, ইন্ডিয়ান থেকে, তখন ওটা ইউজ করি। আর ক্যাস্টর অয়েল মাঝে মাঝে ইউজ করি, কারণ খুব আঠালো তো এই জন্য ওটা ইউজ করা হয় না। এই তো আমার চুলের ট্রিটমেন্ট মানে এইগুলাই। তো বেসিক্যালি আমি, তোমরা দেখতে পাচ্ছ আমার এই যে দেখো হেয়ারগুলা, এগুলা কিন্তু নতুন মানে গজিয়েছে। আর যেহেতু আমি 6 মাস পর্যন্ত অ্যান্টিবায়োটিক খেয়েছি, তো বুঝতেই পারো অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে মানে কতটা রিয়াকশান পড়ে আমাদের স্কিনের উপরে, আমাদের হেয়ারের উপরে প্রচুর কিন্তু মানে কি বলবো সাইড এফেক্ট পড়ে। তো তার জন্য হচ্ছে আমার চুলগুলাকে একটু ট্রিটমেন্ট করা। তো এই তো। আর আপাতত তো স্কিন কেয়ার করছি না ওইরকমভাবে, মানে করছি না বলতে হচ্ছে আমার পাটা পুড়ে গিয়েছিল। তো ইচ্ছা ছিল একটু পেডিকিউর ম্যানিকিউর করব, বাট সামহাউ সেটা করা হয়নি পুড়ে যাওয়ার কারণে। তো আশা করি দিদিভাই তোমার একটু হলেও হেল্প হয়েছে আমি চুলটা কীভাবে মুছে ফেলি। আর অবশ্যই কিন্তু তুমি ভারী টাওয়াল ইউজ করবে, তাহলে দেখবে আর তোমার ওই সমস্যাটা হবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে গিয়েছে, তার জন্য সরি বলছি। একটু কষ্ট হলেও দেখে নিও যখন তোমরা সময় পাও। তো এই তো, আল্লাহ হাফেজ সবাইকে।